জুলাই সনদ নিয়ে বিএনপিকে জড়িয়ে ভ্রান্ত প্রচারণা, আওয়ামী লীগের ভাষায় কথা বলছে বিরোধী দল। অভিযোগ, মির্জা ফখরুলের সংঘাতের পথে না হাঁটার আহ্বান। 5 আগস্ট দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের ব্যাখ্যা চায় ঢাকা। ভারতকে অবস্থান পরিষ্কারের আহ্বান। আওয়ামী লীগের কিছু করার সক্ষমতা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। সম্পর্ক নতুন উচ্চতায় নিতে নিবিড়ভাবে কাজ করছে বাংলাদেশ চীন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকা বেইজিং অর্থনৈতিক করিডোর নিয়ে আশাবাদী রাষ্ট্রদূত। কোনোভাবেই কাটছে না গ্যাস সংকট, পাম্পে গাড়ির সারি, বেকায়দায় কলকারখানা, ট্যানারি স্টেটে চামড়া প্রক্রিয়াজাতকরণ প্রায় বন্ধ। ত্রয়োদশ হারানোর দাবি বিটিএ এর। এবং কেমিক্যাল ব্যবসার আড়ালে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার ডিলার নিয়োগ করে কারবার। মেশিন, কাঁচামাল উদ্ধার, মূল হোতাসহ গ্রেপ্তার 2। সময় সংবাদের সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। পতিত আওয়ামী লীগের ভাষায় বিরোধী দল কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি আরও বলেন, জুলাই সনদ নিয়ে বিএনপি জড়িয়ে ভ্রান্ত প্রচারণা চালাচ্ছে একটি দল। আলাদা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, রাজনীতিতে অশ্লীল কথা বলার সংস্কৃতি চালু করেন শেখ হাসিনা। তাকে অনুসরণ করলে অন্ধকারেই থাকতে হবে বলেও সতর্ক করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি সামনে রেখে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা। জাতীয় প্রেস ক্লাবে এই আয়োজনে অংশ নেন রাজনীতিক, নীতি নির্ধারক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা। দীর্ঘ 17 বছর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন জানান, সই করা জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার। আমাদের পক্ষ থেকে বারবার আমরা আহ্বান জানাতে চাই যে জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, সেই স্বাক্ষরের সঙ্গে শহীদের রক্ত মিশে আছে। জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে আমাদের সরকার বাস্তবায়ন করতে চায়। জুলাই সনদ নিয়ে বিএনপির বিরুদ্ধে ভ্রান্ত প্রচারণা চালানো হচ্ছে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলের নেতারা শেখ হাসিনার ভাষায় কথা বলছেন বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন, বাইরে 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনারা আমাদের হাসিনা। বিরোধী দল জানেন গেল 91-এ একটা দিনের জন্য শান্তিতে থাকতে দেবো না, আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। তারা অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই তারা বিরোধিতা করবেন এবং যে ভুলগুলো সরকার করবে সেগুলোকে দেখিয়ে দেবেন, কিন্তু সেটা এমন এক পর্যায়ে যেন না যায় যে পর্যায়ে গিয়ে আপনি এটা একটা সংঘাতের রূপ না নেয়। আলাদা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনীতিতে অশ্লীল কথা বলার সংস্কৃতি চালু করেন শেখ হাসিনা। তাকে অনুসরণ করলে অন্ধকারেই থাকতে হবে বলে সতর্ক করেন তিনি। ব্যক্তিগতভাবে অশ্লীল কথাবার্তা বলার যে সংস্কৃতি উনি নির্মাণ করেছেন, তা আমি এখন তরুণ যারা তাদেরকে আমি বলবো যে আপনারা শেখ হাসিনার যে সংস্কৃতি তৈরি হয়েছে আপনারা সেটাকে অনুসরণ করছেন কেন? এটা অনুসরণ করলে তো একই হলো, যে অন্ধকারে ছিলাম সেই অন্ধকারেই তো থাকলাম। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, গণভোটের নামে জামায়াতের মিথ্যাচারে সাড়া দেয়নি জনগণ। অপসংস্কৃতি প্রতিষ্ঠা রাজনীতি করছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্ট দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠান ঘিরে ফের আলোচনায় বাংলাদেশ ভারত সম্পর্ক। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক এগিয়ে নিতে চাইলে নয়াদিল্লিকে অবস্থান পরিষ্কার করতেই হবে। আরও জানান, ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ হিসেবে শিগগিরই ঢাকা সফরে আসছেন মার্কিন প্রতিনিধি দল। তুমুল গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার 2য় বার্ষিকীতে দিল্লিতে ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা।
ইতিবাচক সম্পর্ক এগিয়ে নিতে চাইলে শেখ হাসিনার অনুষ্ঠান নিয়ে দিল্লিকে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অনেক ধরনের ক্রাইমে সে হয়েছে, সাজাপ্রাপ্ত আসামি। উনি কোথায় কি বলছেন করছেন সেটার তো বাংলাদেশ সরকারের সে সময় নেই সেটার মানে জবাব দেবে। অনলাইন মিটিং করবে বা যেটাই করবে সেটা ভারত সরকার সমর্থন করে কি করে না সেটা ভারত সরকারকে ক্লিয়ার করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে শামা ওবায়দ বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো দ্বিপক্ষীয় সমঝোতা বা চুক্তি বাস্তবায়ন করা হবে। আরও জানান, সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের অংশ হিসেবে ঢাকা সফরে আসছে যুক্তরাষ্ট্রের 22 সদস্যের প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্র সাথে আমাদের যে কোনো দ্বিপাক্ষিক এগ্রিমেন্ট সম্পর্ক যদি বাংলাদেশের মানুষের স্বার্থে হয় তাহলে আমরা সামনে আগাবো, যদি বাংলাদেশের মানুষের স্বার্থে না হয় তাহলে সেটা আমরা পুনর্বিবেচনা করব। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের চলমান সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা ইন্দো প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক কৌশলগত অংশীদারিত্ব জোরদারের ধারাবাহিকতা হিসেবে দেখছে ঢাকা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, দলটির নেতারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দেয়। সম্প্রতি একাধিক স্থানে বোমা উদ্ধারের ঘটনায় শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই জানিয়ে মন্ত্রী বলেন, উগ্রবাদ মোকাবিলায় সতর্ক সরকার। দুবাইয়ে গ্রেপ্তারের পর জামিন পাওয়া বেনজিরের একাধিক পাসপোর্ট রয়েছে বলেও ধারণা সালাউদ্দিন আহমেদের। সম্প্রতি মতিঝিল ও আশুলিয়ায় বোমা উদ্ধারের ঘটনায় জনমনে দেখা দেয় আতঙ্ক। এর মাঝেই পুলিশের যানবাহন লক্ষ্য করে নাশকতার আশঙ্কায় জারি করা হয় সতর্কতা। এ অবস্থায় সোমবার সচিবালয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। একাধিক স্থানে বোমা উদ্ধারের ঘটনায় কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এ নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। উগ্রবাদী গোষ্ঠী মোকাবিলায় সরকার সতর্ক বলেও জানান সালাউদ্দিন আহমদ। এই ঘটনাগুলোর যোগসূত্র আছে কিনা সেটা তদন্ত করতে বলেছি আমরা। শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায়, উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। এদিকে 5 আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ দলের কার্যক্রম চালানোর সক্ষমতা নেই বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের এত মরুদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। আরব আমিরাতে গ্রেপ্তারের পর জামিন পাওয়া পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিন বাতিলের জন্য সরকার ল ফার্ম নিয়োগ করেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার একাধিক পাসপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। কি শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে, ইউএই না ছাড়ার শর্ত একটা শুনেছি, অন্যান্য শর্ত কি আছে সেটা সার্টিফাইড কপি তোলার জন্য আমরা অনুরোধ করেছি। আর ল ফার্মকে আমরা অনুরোধ করেছি যেন ইমিডিয়েটলি তার জামিন বাতিলের ব্যবস্থা করে তারা আদালতে পিটিশন দায়ের করে, কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে। ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বাংলাদেশ সফর তাৎপর্যপূর্ণ ছিল জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রতি তাদের আস্থার বিষয়টি সার্জিও গোর নিজেই জানিয়েছেন। যুক্তরাষ্ট্র আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে আরও শক্তিশালী হয়েছে বাংলাদেশ চীনের সম্পর্ক। ভবিষ্যতে এই সম্পর্ক নতুন উচ্চমাত্রা নিতে নিবিড়ভাবে কাজ করছে দুই পক্ষ। রাজধানীর স্কাটনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। আর চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, দুই দেশের সম্পর্কের ভিত্তি বিশ্বাস, বন্ধুত্ব ও অংশীদারিত্ব। তিস্তা মহাপরিকল্পনা ও অর্থনৈতিক করিডোর বাস্তবায়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম 2026 শীর্ষক কর্মশালা মূলত চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একটি উদ্যোগ। 4 দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন চীন ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পেশাজীবীরা। পদ্মা সেতু সহ অবকাঠামো উন্নয়নে চীনের ভূমিকা নিয়ে আলোচনা করবেন তারা। উদ্বোধনী অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, তিস্তা মহাপরিকল্পনা ও চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের বিষয়ে একমত দুই দেশ। আগামী দিনেও সম্পর্ক
সম্পর্কের ভিত্তি হবে বিশ্বাস, বন্ধুত্ব ও অংশীদারিত্ব। Not waver in its commitment to the overall direction of China-Bangladesh friendly relations, and will always be a trustworthy, good friend, good neighbor, and good partner of Bangladesh. Prime Minister Tariq Rahman paid a historical visit to China. The leaders of both countries agreed to elevate the bilateral comprehensive strategic cooperative partnership, jointly building a China-Bangladesh community with a shared future in the new year. পরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, তারেক রহমানের চীন সফরে আরও শক্তিশালী হয়েছে দুই দেশের সম্পর্ক। এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করছে দুই পক্ষই। Public policy sphere of both our respective countries, have are distinct. So there is ways that we could learn from China what's worked well and put in sort of implementation on form, replicate in a bespoke way that suits our needs. We can sort of reap the value of those advancements by having more collaborative exercises like this, the one we're having today. অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও ফুদান বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ প্রকাশনা ও নীতি সংলাপের সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সমঝোতা স্মারক সই হয়। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার পাশাপাশি চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সবার ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমেই দেশের জন্য বড় কিছু করা সম্ভব। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানান সরকার প্রধান। আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। আজকে থেকে প্রত্যেকে সচেতন হয়, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো। বাংলাদেশ কোরিয়ার মধ্যে স্বাক্ষর হতে যাওয়া সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করলেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী। এর ফলে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কোরিয়ান বাণিজ্যমন্ত্রী ইয়ো হানকু। এ সময় চুক্তিটির কার্যকারিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এটি কার্যকর হলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের সভা। এতে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষায় বেশ কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি ইপিজেডে 1,25,000 বৃক্ষরোপণেরও সিদ্ধান্ত নেন নীতি নির্ধারকরা। স্থানীয় সরকার নির্বাচনের সময়সীমা নিয়ে সরকারের কাছ থেকে এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিসভার বৈঠক। বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয় বৈঠক। এতে মন্ত্রিসভার সদস্যরা অংশ নেন। স্থানীয় সরকার নির্বাচনের সময়সীমা নিয়ে সরকারের কাছ থেকে এখনও সুস্পষ্ট সিদ্ধান্ত পায়নি নির্বাচন কমিশন। ফলে এখনই ভোটার তালিকা চূড়ান্ত করছে না ইসি।
আর দলগুলোর বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত বিএনপি জামাত সহ 38টি দল তাদের হিসাব জমা দিয়েছে। তবে এনসিপি সহ 8টি দল তাদের হিসাব জমা দেয়নি। 31শে জুলাইয়ের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বার্ষিক আয় ব্যয়ের হিসেব জমা দেওয়ার কথা থাকলেও ছুটির দিন হওয়ায় রোববার পর্যন্ত সময় বাড়ায় ইসি। নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি জামাত সহ নিবন্ধিত 59 দলের মধ্যে 38টি দলই তাদের আয় ব্যয়ের হিসেব ইসিকে দিয়েছে। আর বেঁধে দেওয়া সময়ের মধ্যে হিসেব মেলাতে না পারায় গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি সহ 13টি দল সময় চেয়ে চিঠি দিয়েছে কমিশনকে। তবে এনসিপি, আমজনতার দল সহ 8টি দল আয় ব্যয়ের হিসেব দেওয়ার কোনো প্রক্রিয়ায় অনুসরণ করেনি। 59টার মধ্যে আমরা 38টা দলের অডিট রিপোর্ট পেয়েছি। আর যারা দাখিল করেননি তাদের ব্যাপারে আইন অনুযায়ী যে প্রস্তাবনাটা আছে সেটাই করব, যে তাদেরকে জানানো হবে যে আপনারা দাখিল করেননি এবং আইনের উদ্ধৃতি দিয়ে বরখালাপ যেটা হয়েছে সেটা তাদেরকে জানিয়ে দেব। এদিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের তরফ থেকে এখনো সুস্পষ্ট সময়সীমা পায়নি ইসি, যার ফলে চূড়ান্ত ভোটার তালিকা করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। যে তারিখে শিডিউল হবে সেই তারিখে আমার ভোটার তালিকা ফাইনাল থাকতে হবে। তো সেই জন্য আমরা চিন্তা করেছিলাম এখন যেহেতু স্থানীয় সরকার নির্বাচনের সম্পর্কে সুস্পষ্টভাবে আমাদের কাছে কোনো নির্দেশনা নাই, তাহলে 31শে জুলাইয়ের ভোটার তালিকার যে কাট অফ পয়েন্ট এটা পরিবর্তন হতে পারে। ইসির সিনিয়র সচিব জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখনো কোনো দিনক্ষণ ঠিক হয়নি, তবে সংসদের কাছে ভোটার তালিকা চেয়েছে কমিশন। কাউসার চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। এবার জুলাইয়ের দিনলিপি। ইতিহাসে বারবার ফিরে আসে এক দফা। 24-এর 34 জুলাই অর্থাৎ 3 আগস্টও উচ্চারিত হয়েছিল স্বৈরাচার পতনের এক দফা। সেদিন মানুষ জড়ো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সরকার পতনের এক দফা ঘোষণা দেন তৎকালীন ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে ওই দিন আসে অসহযোগ আন্দোলনের ডাক। একদিকে আলোচনার আহ্বান, অন্যদিকে প্রতিরোধের হুমকি। কোনো কিছুই পরোয়া করেনি ছাত্র জনতা। জুলাই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ এই দিনের ঘটনার প্রবাহ জানব হাসান ওয়ালির প্রতিবেদন থেকে। 24-এর ক্যালেন্ডার জুড়ে তখনও চলছিল রক্তিম জুলাইয়ের দিন গণনা। 34 জুলাই কি কারফিউ, কি বন্দুকের গুলি, কিছুই পরোয়া না করা তরুণ প্রজন্ম সেদিন গোটা দেশকে সঙ্গে নিয়ে এসে দাঁড়ায় শ্রদ্ধার মিনারে। এ যেন ক্ষুব্ধ এক মহাসাগর, যার উত্তাল ঢেউয়ে যে কোনো সময় চুরমার হবে ক্ষমতার দম্ভ আর অন্যায় অবিচারের ভারে নুয়ে পড়া পাহাড়। রক্তের উপর দাঁড়িয়ে নয় কোনো আপোষ, সেদিন এই এক স্লোগানে উত্তাল গোটা ভূখণ্ড। রক্তাক্ত শহরে সেদিন মৃত্যু ভয় উপেক্ষা করে লাল সবুজ পতাকা হাতে, মাথায় কিংবা বুকে ধারণ করে জনতার স্রোত এসে মেশে কেন্দ্রীয় শহীদ মিনারে। সরকার পতনের এক দফা ঘোষণা করা হয় কেন্দ্রীয় শহীদ মিনারের এই বিশাল জনসমুদ্র থেকে। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং এই সরকার কোনোভাবে আর 1 মিনিটও ক্ষমতায় থাকার বৈধতা রাখে না। জনতার মঞ্চে সমন্বয়কদের দেখে উজ্জীবিত হয় ছাত্র জনতা। একই সঙ্গে এদিন অসহযোগ আন্দোলনের ঘোষণাও আসে। আমরা যদি 16 তারিখ দাঁড়িয়ে এক দফা ঘোষণা করতাম তাহলে কিন্তু এটা সফল করতে পারতাম। অনেকের মতামত আসে যে 2 তারিখ রাতেই আমরা একটা ভিডিও বার্তা দিয়ে এক দফা ঘোষণা করি, কিন্তু আমাদের একটা ছিল যে কারণ আমরা দীর্ঘদিন লিডারশিপকে মানুষ দেখে নেই মাঠে, আমরা বন্দি অবস্থায় ছিলাম। আমরা যে মানুষকে এক দফা ঘোষণা করে মাঠে আসতে বলবো, তাকে জীবন দিতে আহ্বান জানাবো, এটা যদি আমরা নিজেরা সাহস করে পাবলিকলি গিয়ে না করি তাহলে এটা মনে হবে যে আমরা ভিডিও বার্তা দিচ্ছি লুকিয়ে লুকিয়ে। জনতার মধ্য থেকে ঘোষণাটা দেওয়া হয়, যেটা একটা ঐতিহাসিক ঘোষণা হয়ে থাকে। এক দফার ঘোষণা দেন নাহিদ ইসলাম এবং আমরা অসহযোগ আন্দোলনের ঘোষণা দিই আমি। এতক্ষণের পরও শাসকের তরফ থেকে আলোচনার আহ্বান আসে এদিন, সঙ্গে আসে প্রতিরোধের হুমকিও। গণভবনের দরজা খোলা, যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে। তবে রাজপথ ছাড়েনি ছাত্র জনতা, বরং সংগঠিত হতে থাকে সরকার পতনের লক্ষ্য নিয়ে। আগস্টের প্রথম দিকে তো এক দফা নিয়ে আলাপ আলোচনা চলমান ছিল
এর মধ্যে আপনি জানেন 3 তারিখে শহীদ মিনারে প্রোগ্রাম হয়েছিল, আমাদের সংগঠন থেকে আমরা একজন সেখানে প্রতিনিধিত্ব করেছিলাম। জুলাই গণ অভ্যুত্থানের সবথেকে বড় সফলতা হচ্ছে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে আমরা পেরেছি। আমি মনে করি বাংলাদেশ এখন একটি জনগণের সরকারে চলছে এবং ইতিমধ্যে এখনকার বর্তমান সরকার ঘোষণা দিয়েছে যে গুম খুনের কোনো সংস্কৃতি বাংলাদেশে ফিরবে না। একদিকে জনতার উত্তাল সমুদ্র, অন্যদিকে হামলা, ভাঙচুর, সংঘর্ষ। একদিকে আলোচনার জন্য আহ্বান, অন্যদিকে বন্দুকের তেজ। এদিনে শহীদ হন অনেক মানুষ। যে শহীদ মিনার শেখায় মাথা নোয়াবার নয়, ঠিক সেখানে দাঁড়িয়েই ঘোষিত হয় স্বৈরাচার পতনের এক দফা। 24-এর দীর্ঘতম জুলাইয়ের এই দিনে গোটা বাংলাদেশ একসঙ্গে স্পষ্ট জানিয়ে দেয় স্বৈরশাসকের পতন ছাড়া আর কোনো পথ খোলা নেই। সেই সঙ্গে শুরু হয় রক্তিম জুলাই শেষ হওয়ার চূড়ান্ত কাউন্টডাউন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদযাত্রা করছে ছাত্রদল। সেখানে আছেন সহকর্মী নাইম হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। নাইম, আজ ঐতিহাসিক 3 আগস্ট। ঐতিহাসিক বলার অন্যতম কারণ হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের যে মোড়টাই 3 আগস্টে এসেছিল, কারণ এই দিনই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা থেকে উঠেছিল এক দফা দাবি। যে এক দফা দাবি ছিল শেখ হাসিনার পদত্যাগ। মূলত জুলাই গণ অভ্যুত্থানের যে ঐতিহাসিক দিনগুলো ছিল সেই দিনগুলোর মধ্যে এই 3 আগস্টকে আলাদাভাবে স্বীকৃতি দেওয়া হয়, কারণ হচ্ছে এরপরেই মূলত হচ্ছে যে দেশের যে রাজনৈতিক এক পট পরিবর্তন, সেই পট পরিবর্তনের শুরুটা কিন্তু হচ্ছে এই 3 আগস্ট হয়। এই কারণে এই 3 আগস্টকে উদযাপন করতে বা 3 আগস্টকে স্মরণ করতে কিন্তু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে একটি হচ্ছে এখানে হচ্ছে একটি তাদের যে পদযাত্রা, সেই পদযাত্রা হচ্ছে এখানে পদযাত্রার কর্মসূচি দেওয়া হয়েছে। সেই পদযাত্রার কর্মসূচি কিন্তু হচ্ছে ছাত্র দলের নেতাকর্মীরা বাদেও কিন্তু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরাও কিন্তু অংশগ্রহণ করেছেন। আজকে বিকেলে এই যে পথযাত্রা, এই পথযাত্রা মূলত হচ্ছে টিএসসি এলাকা থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করছে। এরপরে আবার রাজু ভাস্কর্য এসেই এই যে পথযাত্রা, সেই পথযাত্রা শেষ হবে। তারা আজকে আমরা এখানে যে ছাত্র দলের নেতা কর্মীরা আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে যে জুলাইকে স্মরণ করে, জুলাইয়ের যে স্মৃতি, সেই স্মৃতিকে স্মরণ করে তারা মূলত আজকে এই পথযাত্রার আয়োজন করেছেন। তারা বলেছেন যে জুলাই বারবার বাঙালির মনে প্রাণে বারবার হচ্ছে এটা ফিরে আসবে। জুলাইয়ের যে সকল স্মৃতি আছে সেই সকল স্মৃতিগুলো শুধুমাত্র জুলাই বা আগস্ট মাস নয়, যতবারই হচ্ছে বাঙালির এই ধরনের গণঅভ্যুত্থানের মতো পরিবেশ সৃষ্টি হবে, ছাত্র দলের নেতাকর্মীরা হচ্ছে সেখানে তাদের অবদান বা ভূমিকা রাখার চেষ্টা করবে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক টিএসসি এলাকার সামনে, যেই রোকেয়া হল, সেই রোকেয়া হলের সামনে, সেখানে কিন্তু হচ্ছে এই যে ছাত্র দলের কর্মসূচি চলছে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে ছাত্র দলের যে জুলাইয়ের যে পথযাত্রা, সেই পথযাত্রার সর্বশেষ খবর। যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সামনে থেকে। সময় সংবাদে আরও থাকছে, বসতঘরের পাশে চিপসের প্যাকেটে হঠাৎ বিস্ফোরণ। বরিশালের বাকেরগঞ্জে একই পরিবারের 3 জন দগ্ধ। বোমা কিনা খতিয়ে দেখছে পুলিশ, জড়িতদের চিহ্নিত করার চেষ্টা। 2 সপ্তাহ পার হতে চললেও গ্যাস সংকট কাটার কোনো লক্ষণ নেই। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে এখন যানবাহনের চলাচল চালকদের ভোগান্তি সীমাহীন। অনেকের দিনের বড় অংশ কাটছে গ্যাস সংগ্রহ করতেই। এতে টান পড়েছে আয় রোজগারে, স্বস্তি নেই বাসাবাড়িতেও। কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনালে আগুনের ঘটনায় 2 সপ্তাহ পার হলেও স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ। লাইনে গ্যাসের চাপ না থাকায় রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছে না যানবাহনগুলো। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। দিনের একটা বড় অংশ সিএনজি ফিলিং স্টেশনেই কেটে যাচ্ছে যানবাহন চালকদের। এতে টান পড়েছে তাদের আয় রোজগারে। গ্যাসের জন্য তো গাড়ি চালাইতে পারি না, ঠিক আছে, এখন বউ বাচ্চা নিয়ে কেমনে বাঁচবো। গ্যাসের যন্ত্রণা ওভার সাইডে চাকরিতে ঢুকছে 1 তারিখে। 2 দিন ধরে চাকরি করতেছেন, তো মনে হচ্ছে যে অবস্থা কোনো দিকেই চলতে পারতেছি না। গ্যারেজে গেলে মালিক বলে 100 টাকা কম নাই, তাহলে আমরা বড় একটা বিপদে আছি। গ্যাস সংকটের কারণে রাস্তায় কমেছে গাড়ির সংখ্যা, তাই বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। ভাড়া হচ্ছে 150 টাকা, ও
আমার কাছে 450 টাকা যাচ্ছে এবং সে এক্সকিউজ দেখাচ্ছে ভাই যে আমরা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা হচ্ছে গিয়ে আমরা স্টেশনে বসে থাকতে হচ্ছে। টাইম মতো পায় না, আবার যাও পায়, এটা অনেক ভাড়া থাকে। ওভারের ভাড়া তো বাড়ছে, এটা নিয়ে অনেক গ্যামজাম চলতেছে এবং কি আমরা যে আমাদের মালিকরাও প্রেশনে আমাদের অনেক চাপ সৃষ্টি করে। সিএনজি স্টেশনের পাশাপাশি গ্যাস সংকটের প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। অনেক জায়গায় জ্বলছে না চুলা, কঠিন হয়ে যাচ্ছে রান্নাবান্নাও। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। গ্যাস সংকটে প্রায় বন্ধ কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম। মিলছে না নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। সময় মতো কাজ শেষ করতে না পারায় ক্রয়াদেশ চলে যাচ্ছে ভারত পাকিস্তানে। এমন দাবি করে রপ্তানি বাজার ধরে রাখতে সরকারের হস্তক্ষেপ চায় ট্যানারি মালিকদের সংগঠন বিটিএ। এস এম আরিফিনের রিপোর্ট। নিভু নিভু করে চলছে চামড়া প্রক্রিয়াজাত করতে দরকারি ব্রয়লারের আগুন। একই দশায় পড়েছে ভ্যাকুয়াম মেশিনও। গ্যাসের এমন তীব্র সংকটে বন্ধ হয়ে গেছে 75% কাজ, বাকিটা চলছে সনাতন পদ্ধতিতে। সেখানেও ভোগাচ্ছে ডাইংয়ে গ্যাসের প্রায় নেই পরিমাপের সরবরাহ। কোরবানির ঈদ পরবর্তী 3 মাস পিক সিজন বলা হলেও এভাবেই কর্মযোগ্য চলছে সাভারের ট্যানারি শিল্পনগরীতে। দিনের বেশিরভাগ সময়ে শুয়ে বসে কাটছে শ্রমিকদের। 1520 কাজ করতে পারি আমরা সাধারণত, এই কাজটা আমি করতে পারতেছি না, এখন করি মাত্র 200-300। 25 মিনিট টাইমে দেওয়ার পরে আবার দেখা গেছে আধা ঘন্টা 1 ঘন্টা সময় আমরা বসে থাকতে হয়। বিদ্যুৎ চালিত মেশিনের মাধ্যমে তৈরি ক্র্যাশ চামড়াকে গ্যাস চালিত মেশিনে ফিনিশড করেন উদ্যোক্তারা। সময় মতো তা করতে না পারায় ক্রয়াদেশ চলে যাচ্ছে ভারত পাকিস্তানে। উৎপাদনে ধীরগতি দুশ্চিন্তা বাড়িয়েছে শ্রমিকদের বেতন মজুরি পরিশোধেও। গ্যাস না থাকার কারণে আমার ডায়ের কাজ করতে পারতেছি না, বায়ার ধরে রাখতে পারতেছি না আমি। তখন বায়াররা ও তো ফ্যাক্টরি বন্ধ রাখবে না, ও তখন দেখাচ্ছে ইন্ডিয়া চলে যাচ্ছে ম্যাক্সিমাম বায়ার। ইন্ডিয়া, পাকিস্তান ওই দেশে মুভমেন্ট করতেছে। ওয়ার্কারকে প্রতি মাসে স্যালারি দেওয়া বা আনুষঙ্গিক যে কস্টগুলো সেটা আমি সার্ভ করতে পারতেছি না। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএ বলছে চামড়া প্রক্রিয়াজাতকরণের 50% কাজ গ্যাস নির্ভর, অথচ গ্যাস মিলছে চাহিদার মাত্র 10 থেকে 15%। এমন অবস্থা চলমান থাকলে রপ্তানির লক্ষ্য পূরণ হবে না বলে হিসাব সংগঠনটির। 50% আমাদের যে মেশিনারিজ আছে এখানে আমাদের গ্যাসের ব্যবহার অনিবার্য, আর বাকি 50% আমরা বিদ্যুৎ দিয়ে চালাইতে পারি। আমাদের যে লক্ষ্যমাত্রা রপ্তানির সেটা কিন্তু দারুণভাবে ব্যাহত হবে এই গ্যাস সংকটের কারণে। বর্তমানে চামড়া শিল্প থেকে বার্ষিক আয় $1 বিলিয়ন ঘুরপাক করলেও 2030 সালের মধ্যে এই খাত থেকে 10 বিলিয়ন আয় করতে চায় সরকার। তবে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ আর অকার্যকর সিইটিপিকে এই পরিকল্পনার পথে বড় বাধা হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা। MS আরিফিন, সময় সংবাদ, সাভার। বরিশালে বসতঘরের সামনে চিপসের প্যাকেটে হঠাৎ বিস্ফোরণ। দগ্ধ হয়েছেন একই পরিবারের 3 জন। প্যাকেটে বোমা রাখা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঝুলসে গেছে মুখমণ্ডল ও হাত। হাসপাতালের বেডে অসহ্য যন্ত্রণা পোহাচ্ছেন দগ্ধরা। সকালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের কামাল হোসেনের অসুস্থ ছেলে ফাহিম ও শাশুড়ি হনুফা বেগম ঘরের সামনে ব্যায়াম করতে বের হন। এ সময় ঘরের বেড়ার সঙ্গে রশিতে ঝুলানো একটি চিপসের প্যাকেট ও তার নিচে রাখা নতুন ব্যাগ দেখতে পান। এ সময় সেখানে আসেন ফাহিমের খালা ইতি। দুইজনই ব্যাগটি ধরতে এগিয়ে গেলে পা পেছলে যায় ইতির। কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরণ হয় ব্যাগে। ঝলসে যায় নানি, নাতি ও খালা। কাগজ দিয়ে ঢাকা ছিল, হ্যাঁ হেরে টানানো ছিল, নতুন একটা ব্যাগ আর 3টা চিপস। এটা উচ্চ খাইয়ে পড়ছে, পরে আমার হাত দড়ির উপর পড়ছে, পরে ব্যাগ দেখলাম কি ফুটে উঠলো, ব্যাগের ভিতরে ঠাস করে শব্দ হইলো। পুলিশ জানায় চিপসের প্যাকেটে লুকিয়ে রাখা হয়েছিল বোমার মতো শক্তিশালী কোনো বিস্ফোরক। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্তে কাজ শুরু করেছে বিস্ফোরক বিশেষজ্ঞ দল। বরিশালের যে টিম তারা সবাই ঘটনাস্থলে গেছে এটা দেখার জন্য এবং তদন্ত করার জন্য। চিকিৎসকরা জানিয়েছেন বিস্ফোরণে 2 জনের শরীরের প্রায় 30% পুড়ে গেছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এবার গ্রেপ্তার হলো চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের 2 সহযোগী দিদার, আফসার সহ 5 জন। তাদের কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, একটি এলজি, 2টি ম্যাগজিন ও 11 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার 5 জনের সঙ্গে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী
বড় সাজ্জাদের সম্পর্ক রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ঘটনার প্রায় 2 মাস পর 2 আগস্ট নগরীর সীতাকুণ্ডে চেকপোস্ট বসিয়ে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয় শিশু সন্ত্রাসী রায়হানের কিলার স্কোয়াড দিদার ও আফসারকে। তারা মাসুদ চৌধুরীর হত্যা মামলার আসামি। দুজনের কাছ থেকে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল ও বুলেট। তাদের বিরুদ্ধে 16টির বেশি অস্ত্র ও হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকালে জেলা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, রায়হানের সঙ্গে আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী ডেভিড ইমন ও বিদেশে আত্মগোপনে থাকা বড় সাজ্জাদের সম্পর্ক থাকার প্রমাণ পাওয়া গেছে। চট্টগ্রাম মহানগরীতে যে ঘটনা ঘটেছে সবই মোটামুটি এরা একই সাথে। ওই ডেভিড ইমন, রায়হান এরা হচ্ছে এক একটা পার্ট এক একজন দেখে, কিন্তু যখন মূল কাজ যখন করতে যায় তখন একসাথেই করে। এর আগে 13 জুলাই হাটহাজারীতে নূর নাজিম হত্যা মামলায় গোয়েন্দা পুলিশের অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী দিদারকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। দিদার মাত্র 5 থেকে 10,000 টাকার জন্য মানুষ হত্যা করে। তার বাসায় যখনই ঢোকে তখন কিন্তু আমরা পেয়ে যাই। তো তাই এই দুইজনকে আমরা পাওয়ার পরে সে যে অস্ত্রটা ব্যবহার করেছিল সে এবং এই যে মোর্শেদ ওরফে আকিল, এই যে এলজি যেটা আছে এটাতে গুলি করেছিল, এই সেম এলজি সে কিন্তু নিজের তার দেখানোর মতো কিন্তু আমরা উদ্ধার করেছি। এছাড়া গত 30 জুলাই জোরারগঞ্জে নাজিমকে কুপিয়ে হত্যার চেষ্টায় 2 আসামি বোরহান ও রনিকেও বিদেশি পিস্তল ও 9 রাউন্ড গুলিসহ গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। জেলা ও নগরীর প্রতিটি ঘটনার সঙ্গে ডেভিডের সম্পৃক্ততা আছে বলে জানায় পুলিশ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। কেমিক্যাল ব্যবসার আড়ালে ইয়াবা তৈরির কারখানা। চট্টগ্রাম থেকে কাঁচামাল এনে 10 বছর ধরে মাদক কারবার করে আসছিল কেরানীগঞ্জের নাসির কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। শুধু তাই নয়, মেশিন কাঁচামাল সহ সরবরাহ করে ডিলারও নিয়োগ করেছিল প্রতিষ্ঠানটি। অবশেষে এক ডিলারকে গ্রেপ্তারের পর ধরা পড়ে মূল হোতা নাসিরও। বিপুল পরিমাণ ইয়াবা ও কাঁচামাল জব্দ করেছে র্যাব। কেমিক্যাল ব্যবসার আড়ালে মাদক কারবার। ঢাকার কেরানীগঞ্জের সুভাড্ডা পূর্বপাড়ার মদিনা কমপ্লেক্সের 2য় তলায় নাসির কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে র্যাবের অভিযান। কক্ষে ঢুকতেই অবাক বনে যান র্যাব সদস্যরা। মেশিনে তৈরি হচ্ছে ইয়াবা। নেশাদ্রব্য তৈরির কাঁচামালে পরিপূর্ণ। উদ্ধার হয় বিপুল পরিমাণ উপকরণ ও ইয়াবা। ইয়াবার কারখানার খবরে আকাশ থেকে পড়েন মার্কেটের ব্যবসায়ীরা। রঙের ব্যবসা জানলেও নাসির কেমিক্যালে যে ইয়াবা তৈরি হয় তা কেউই বিশ্বাস করতে পারছিলেন না। আমাদের এখনো বিশ্বাস হচ্ছে না যে এই ধরনের কাজ করতে এই মার্কেটের মধ্যে। এই মার্কেটে আমরা সব সময় তো আমরা দোকানদারি করতেছি 6-7 বছর ধরে। আরো কেউ জড়িত থাকে এখন সবাই মনে করেন যাতে নাকি ধরে আমগা এলাকায় এই ধরনের জিনিস না থাকে, এটা আমরা চাই। এর আগে মোহাম্মদপুরের বসিলায় অভিযান চালিয়ে আটক করা হয় ফয়সাল নামের এক মাদক কারবারিকে। ফয়সালের কেরানীগঞ্জের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে মেলে আরেকটি ইয়াবা তৈরির মেশিন ও বিপুল কাঁচামাল। ফয়সালের তথ্যেই সন্ধান মেলে কেরানীগঞ্জের কারখানার। ইয়াবা ডিলার ফয়সাল ইসলাম মিঠুর সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে র্যাব 2 এর আবিধানিক দল কেরানীগঞ্জ মদিনা মার্কেট এলাকায় অপর একটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পায় এবং সেখানে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কারখানার মালিক ইয়াবা ডিলার কাম কেমিস্ট নাসিরকে ইয়াবা তৈরির মেশিন, 17 কেজি ইয়াবা তৈরির কাঁচামাল, 19,520 পিস ইয়াবা সহ আটক করে। র্যাব বলছে কেরানীগঞ্জে কেমিক্যাল ব্যবসার আড়ালে 10 বছর ধরে ইয়াবার কারবার পরিচালনা করছে নাসির। চট্টগ্রাম থেকে কাঁচামাল এনে নিজে ইয়াবা তৈরি করে সারা দেশে ছড়িয়ে দেয় সে। 10 বছর ধরে নাসির নিজেই ইয়াবা কেমিস্ট, ইয়াবার ডিলার, এবং সে আমাদের কাছে এ পর্যন্ত অনেকের নাম বলেছে। আমরা আপনাদের কাছে এটা রিভিল করতে পারবো না। র মেটেরিয়ালস চট্টগ্রাম থেকে নিয়ে আসে এবং তাদের এই চেইনটা এটা বিভিন্ন জায়গায় বিস্তৃত। দেশে ইয়াবা তৈরিতে জড়িত চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে র্যাব। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রায় 5.5 কোটি টাকার অবৈধ সম্পদের মামলায় ছাগল কাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত এ আদেশ দেন। 14 সেপ্টেম্বর থেকে এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে। মতিউর রহমান আদালতে জামিন আবেদন করলে তা নাকচ করেন বিচারক। 2024 সালের কোরবানি ঈদের সময় তার ছেলের 15 লাখ টাকা দামের ছাগল কেনা নিয়ে শুরু হয় সমালোচনা। পরে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ, দুর্নীতি ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগে অফিসের সব কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসনের এই কঠোর পদক্ষেপে যেমন স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে, তেমনি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। সেবা নিতে ভয়াবহ ভোগান্তিতে পড়তে হতো সাধারণ মানুষকে। নামজারি, খাজনা কিংবা পর্চা যে কোনো সেবার জন্যই গুনতে হতো অতিরিক্ত টাকা। এসব অনিয়মের খবরে সোমবার আকস্মিক অভিযানে যান গাজীপুরের জেলা প্রশাসক। অভিযানে সেবাগ্রহীতাদের সুনির্দিষ্ট অভিযোগ এবং নথিপত্রে নানা অসঙ্গতি চোখে পড়ে জেলা প্রশাসকের। অনিয়ম ও হয়রানির প্রাথমিক সত্যতাও পান তিনি। সাময়িক অব্যাহতি দেওয়া হয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মুস্তফা কামাল, সাইফুল ইসলাম খান ও আব্দুল হালিম সহ 4 জনকে। 2 জনকে অনুপস্থিত পেয়েছি এবং যাদেরকে উপস্থিত পেয়েছি তারাও কাজের প্রপার হিসাব নিকাশ আমাদেরকে দিতে পারেনি। ওখানে প্রচুর পরিমাণ আবেদন পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ কাজ পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ অনিয়ম আছে। সাময়িক অব্যাহতি দেওয়া হলেও তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান জেলা প্রশাসক। প্রাথমিক তদন্তে যেটি আমাদের কাছে গুরুতর অভিযোগ মনে হয়েছে সেটি সত্যি কিনা, যদি সত্যি হয়ে থাকে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এদিকে জেলা প্রশাসকের আকস্মিক অভিযানে স্বস্তি পেলেও বিভিন্ন অভিযোগের ফিরিস্তি দিলেন ভুক্তভোগীরা। কাজ করতে আসলে অনেকেই এই কাজের জন্য টাকা পয়সা লেনদেন চায়। আমাদের সেবাটা তারা সুষ্ঠুভাবে অনেক সময় দেয় না, নানান ধরনের তাল বাহানা করে। পরে শফিপুরে আরেকটি ভূমি অফিস পরিদর্শন করেন গাজীপুরের জেলা প্রশাসক। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। সময় সংবাদ আরও থাকছে। গ্রিসে আগুন নেভাতে গিয়ে মাঝ আকাশে 2 হেলিকপ্টারের সংঘর্ষ, প্রাণ গেল 2 ক্রুর, আহত কয়েকজন। ওয়াশিংটনে দাবানলে পড়ল শত শত বাড়িঘর। তেরো বছর ধরে টেন্ডার না হওয়ায় 2টি কোম্পানির নিয়ন্ত্রণে দেশের মেডিকেল অক্সিজেন চেইন। শত কোটি টাকার মেশিন অচল ফেলে রেখে বেসরকারি 2 কোম্পানি থেকে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতালগুলো। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি প্ল্যান্ট বন্ধ থাকলেই লাভবান হয় বেসরকারি কোম্পানি। কৃত্রিম সংকট সৃষ্টি করেই চলে অক্সিজেন বাণিজ্য। সোহেল কুরেশির ক্যামেরায় নাইম হাসানের অনুসন্ধানের আজ থাকছে শেষ পর্ব। এটি একটি সরকারি অক্সিজেন প্ল্যান্ট, তবে আসলে এটি কোনো প্ল্যান্ট নাকি বাসা সেটা দেখে বোঝার উপায় নেই। কারণ এই প্ল্যান্টকে নিজের বাড়ি বানিয়ে ব্যবহার করছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতালের এক কর্মচারী। বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে ভেতরেই সংসার পেতেছেন জসিম। সময় টেলিভিশনের লোকজন আসছিল স্যার, আমি যেখানে থাকি স্যার অক্সিজেন প্ল্যান্টের যেটা আমি তো দেখতে চান অসুবিধা না, কিন্তু ক্যামেরা একটু বন্ধ করে দেখতাম। প্ল্যান্টের ভেতরে প্রবেশ করতেই দেখা মিলল বিছানা বালিশ সহ একাধিক মানুষের আবাসস্থল। অকপটেই স্বীকার করলেন ইচ্ছে করেই বন্ধ রাখা হয় সরকারি এই অক্সিজেন প্ল্যান্ট মেশিন। 500 উৎপাদন ক্ষমতা আর ওনার হলো আমাদের লাগে হলো প্রায় 600 বা 800 এরকম 1 মিনিটে। এখন কি কারণে এটা চালান না? না চালাই, সপ্তাহে 1 দিন 2 দিন করে চালাইতে বলছে স্যার, বলছে 2 দিন চলাবার তুমি, যে 2 দিন আমি চালাই সেই 2 দিন ওইটাকে আমি স্টপ করে রাখি, লিকুইডটা ইউজ করি। প্রত্যেকদিন চালান না কেন? প্রত্যেকদিন চলাইলে আসলে আমার তো ঘাটতি তো ওরকম না, আমার তো লিকুইড আছে। সময়ের অনুসন্ধান বলছে 241 কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের 99টি অক্সিজেন প্ল্যান্টের 70টি এখন অচল হয়ে পড়ে আছে। কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে বছরের পর বছর বন্ধ এই প্ল্যান্টগুলো। কোয়ালিটি একই রকমের হলে তো মানে হাসপাতাল চলার কথা, তাহলে তো এই ভাইয়ের কোশ্চেন তো যুক্তি। সচল আছে কিন্তু আমাদের রানিং নাই আর কি। এমনি চালাইছিলাম আমরা, রানিং আছে কিন্তু আমরা এটা দিয়ে মানে দেই না, কারণ এটা তো আমাদের এখন দেখা গেল লিকুইড আমরা লিন্ডারটা দিচ্ছি। বছরে প্রায় 8 কোটি টাকার অক্সিজেন বাইরে থেকে কিনতে হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে। বাকি সরকারি হাসপাতালগুলোর এই খরচ বছরে 4 থেকে 5 কোটি টাকা। ওয়ার্ল্ডে এত ভালো রিপোর্ট এদের, এই জেনারেটরগুলা নষ্ট হয়ে রাখা হয়েছে এতদিন ধরে চলতো, তাহলে তো সরকার এতগুলো টাকা পাইতে যেত। আদালতের এক মামলার বদৌলতে 13 বছর ধরে বন্ধ মেডিকেল অক্সিজেন টেন্ডার, যার সুযোগে 2 কোম্পানির নিয়ন্ত্রণে দেশের সরকারি মেডিকেলের অক্সিজেন চেইন। মামলার কারণে হচ্ছে টেন্ডার প্রক্রিয়ার প্রতি স্থগিত রয়েছে। 20 সালের পরে আর কোনো শুনানি হয় না। তারাও চাচ্ছে যে মামলার কোনো নিষ্পত্তি না আসুক, তাই আর কেউ ঢুকতে পারতেছে না। কেন সিএমএসডি হাইকোর্টে গেল না, আপিল করলো না সেন্ট্রালিস্ট, ওই হাসপাতালগুলোর রিকুইজিশনটা সিএমএসডি তখন এই 2টা সাপ্লায়ারকে দেয় যে তুমি এখানে মাল দাও, তুমি এখানে মাল দাও। কেন্দ্রীয় ঔষধাগার বলছে ভয়ে নতুন করে টেন্ডার আহ্বান করছে না কেউ।
কেন টেন্ডার বন্ধ রয়েছে সেটি খতিয়ে দেখা হবে বলে জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। প্ল্যান্ট বন্ধ থাকার পেছনে কোনো চক্র কাজ করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। দুইটা কোম্পানি সম্ভবত টোটাল লিকুইড অক্সিজেনটা সাপ্লাই দেয়, তো সেটা কেন? অক্সিজেন ওপেন টেন্ডারের মাধ্যমে যদি কেনা যায়, তাহলে যদি সরকারের অর্থনৈতিক সাশ্রয় হয়, তাহলে আমি তো মনে করি ডেফিনেটলি সরকার এই পথেই হাঁটবে। বিশেষজ্ঞরা বলছেন সরকারি প্ল্যান্ট বন্ধ থাকলেই বেশি লাভবান হয় বেসরকারি কোম্পানি। কৃত্রিম সংকট সৃষ্টি করেই চলে অক্সিজেন বাণিজ্য। এগুলো বন্ধ করে রাখলে ডেফিনেটলি যেখান থেকে আমাকে অক্সিজেন আনতে হবে তারা লাভবান হবে। এই সিন্ডিকেশনটা কারা, যে আমার জিনিস যেটা আছে সেটাকে তৈরি না করে বাইরে থেকে করছে, এবং সেই জায়গাটাতে আমার মনে হয় সরকারের হাত দেওয়া উচিত। সরকারি এই প্ল্যানগুলো সচল থাকলে বেঁচে যেত সরকারের কোটি টাকার অর্থ অপচয়। অক্সিজেনের অভাবে যেন কারো মৃত্যু না হয় সেটা নিশ্চিত করতেই বসানো হয়েছিল এই প্ল্যানগুলো। কিন্তু বছরের পর বছর অচল হয়ে পড়ে থাকায় একদিকে যেমন বেড়েছে সরকারি খরচ, অন্যদিকে অপচয় হচ্ছে জনগণের শত কোটি টাকার বিনিয়োগ। প্রশ্ন হচ্ছে এই প্ল্যানগুলো আর কবে সচল হবে? অচল হয়ে পড়ে থাকার দায়ভারই বা কে নেবে? নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। মূল্যস্ফীতির ঝুঁকি থাকলেও মানুষের কর্মসংস্থান এবং আয়ের উৎস সৃষ্টি করতেই কমানো হয়েছে নীতি সুদের হার। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঋণের সুদের হার কমানোর ফলে শিল্প খাতে ঋণ প্রবাহ বাড়বে, উৎপাদনে গতিশীলতা ফেরাবে নতুন কর্মসংস্থান। তবে বিনিয়োগের বাধা কাটানোর এই উদ্যোগে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি, জ্বালানি মূল্য এবং নিশ্চয়তাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। সিলিয়া সুলতানের রিপোর্ট। গত এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি ছিল 9.04%। মে মাসে কিছুটা বেড়ে দাঁড়ায় 9.42%। জুনে সামান্য কমে 9.16% নেমে আসে। সব মিলে 2025-26 অর্থবছরে গড়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল 8.68%। মূল্যস্ফীতি সামাল দিতে প্রায় 2 বছর নীতি সুদের হারে কঠোর অবস্থানে ছিল কেন্দ্রীয় ব্যাংক। এতে ভাটা পড়ে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিতে, স্থবির হয়ে পড়ে কর্মসংস্থান, 4% নেমেছে জিডিপি প্রবৃদ্ধি। তবে শেষ পর্যন্ত 2026 সালের প্রথম প্রান্তিকে মুদ্রানীতি ঘোষণার 1 মাস না পেরোতেই মূল্যস্ফীতির সাথে কর্মসংস্থান সৃষ্টিতে প্রাধান্য দিয়ে নীতি সুদের হারে 50 বেসিস পয়েন্ট কমিয়ে 9.5% নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই শিথিলতা আবারও মূল্যস্ফীতিকে উস্কে দিবে কিনা এমন প্রশ্নে বাংলাদেশ ব্যাংক জানায়, বিনিয়োগ ও কর্মসংস্থানের নিশ্চয়তা মূল্যস্ফীতির চাবুক সহনীয় করবে। কর্মসংস্থান সৃষ্টি না করতে পারি, মানুষের ইনকাম বৃদ্ধি করতে না পারি, কিন্তু ইনফ্লেশন যদি বাড়তে থাকে তবে মানুষের উপর ডবল একটা ইম্প্যাক্ট হয়। একে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, 2 নম্বর আমার ইনকাম কমে গেছে। তো প্রথমে ইনফ্লেশনটাকে অ্যাড্রেস করতে হলে আগে মানুষের কর্মসংস্থান, মানুষের পকেটে টাকা দিতে হবে। তবে ঋণের সুদের হারে বাধা কাটলেও বৈশ্বিক অস্থিরতা, জ্বালানির নিরাপত্তা ও সম্ভাব্য উচ্চ মূল্যকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। গ্লোবাল পলিটিক্যাল সিচুয়েশন যদি ভালো হয়, যদি যুদ্ধ পরিস্থিতির উন্নতি ঘটে, তবে আশা করি জ্বালানি তেলের মূল্য বা সিএনজি গ্যাস কমে আসবে এবং আমাদের যে বিদ্যুৎ প্ল্যান্টগুলো, এগুলো আরও সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে এবং কলকারখানাগুলোকে তাদের চাহিদা মোতাবেক বিদ্যুৎ বা গ্যাস সরবরাহ করতে পারবে। বন্ধ কারখানা চালু ও বিনিয়োগের সব ধরনের বাধা কাটানোর উদ্দেশ্যে মূল্যস্ফীতি, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, বেসরকারি খাতে ঋণ প্রবাহ, বিনিয়োগ ও কর্মসংস্থানের সার্বিক অবস্থা বিবেচনায় নেওয়া হয় মনিটরি পলিসি সভায়, জানায় বাংলাদেশ ব্যাংক। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। উদ্বোধন হলো ইসলামী মূল্যবোধ এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তোলা আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট। সকালে জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় ইনস্টিটিউটের উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান জানান, ভবিষ্যতে এই ধরনের প্রতিষ্ঠান আরও তৈরি করা হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এবং যশোরে প্রতিষ্ঠিতব্য আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তি উন্মোচন করেন তিনি। আমরা একটা এডুকেশন সিস্টেম পাবো যেখানে ইসলামিক ভ্যালুসগুলো থাকবে, মডার্ন এডুকেশন থাকবে, সোসাইটি লাভবান হবে। সেই উদ্দেশ্যে এই ইনস্টিটিউশনগুলো ক্রিয়েট করা। আমাদের প্রায় 63টা ইনস্টিটিউশন আমরা চালাই, 12টা ইউনিভার্সিটি চালাই সারা বাংলাদেশে।
এবং এই এখন ইসলামিক এই ইনস্টিটিউশনগুলো অ্যাড হবে এটার সাথে এবং আমি আমাদের যেই স্কুল কলেজগুলো আছে সেটার ক্যাপাসিটি আমি ডাবল করতে বলেছি এবং এটা 2030-এর মধ্যে। তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে একরের পর একর আবাদি জমি আর বসতভিটা। গেল এক মাসে শুধু গঙ্গাচড়া উপজেলায় বিলীন হয়েছে কয়েক কিলোমিটার এলাকা। অধিকার কর্মীদের মধ্যে বিচ্ছিন্ন কাজ করে তিস্তা রক্ষা সম্ভব নয়, প্রয়োজন মহাপরিকল্পনা বাস্তবায়ন। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলামের সাথে রিপোর্ট। বসতভিটা আবাদি জমি সবই ছিল ফিরোজা বেগমের। তিস্তার আগ্রাসনে সব হারিয়ে তার 7 সদস্যের পরিবার এখন আশ্রয় নিয়েছেন সরকারি নদী রক্ষা বাঁধে। বসত বাড়ি ভাঙ্গার তো কোনো সময় দেয় নেই, কারণ এখানে আমাদের এক চকে 13.5 ধরনের মাটি আছে। আমরা এইটা আবাদ করি, আমরা ভাগী সহকারে আমরা খাই, এইটার উপর আমাদের নির্ভর করে। এখন তো সবকিছু নদীতে ধ্বংস হয়ে গেল। গেল এক সপ্তাহে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মিরবাড়ি গ্রামের 1 কিলোমিটার নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙ্গন অব্যাহত রয়েছে তিস্তার একাধিক পয়েন্টে। পানি উন্নয়ন বোর্ড বিচ্ছিন্নভাবে বালুর বস্তা দিয়ে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করলেও কাজে আসছে না। একখানে ফেলাচ্ছে আর একখানে চাপ লাগিয়া আবার বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে। বসতভিটা সব ভাঙি যাচ্ছে। টুকটাক করিয়া একটু জায়গা নিচ্ছি, এটাও যদি ভাঙি যায় আমরা কোথায় যায় দাঁড়াবো? অধিকার কর্মীরা বলছেন এমন বিচ্ছিন্ন কাজ শুধুই সরকারি অর্থের অপচয়, প্রয়োজন মহাপরিকল্পনা বাস্তবায়ন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারকে জোরালো দাবি জানাচ্ছি। তিস্তা মহাপরিকল্পনা যদি সরকার করত তাহলে এরকম ভাঙনের শিকার কিন্তু বারবার তিস্তা পারে মানুষ হতো না। প্রতি বছর তিস্তার অব্যাহত ভাঙনে শুধু বাস্তুচ্যুত মানুষের সংখ্যাই বাড়ছে না, বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যাও। স্থানীয়রা বলছেন পানি উন্নয়ন বোর্ডের এমন বিচ্ছিন্ন কাজ দিয়ে তিস্তা সংরক্ষণ কিংবা তিস্তা রক্ষা করা কোনোভাবেই সম্ভব নয়। তিস্তা রক্ষায় প্রয়োজন সমন্বিত পরিকল্পনা এবং সেটি একমাত্র তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে সম্ভব। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, গঙ্গাচড়া, রংপুর। খেলার খবর। অস্ট্রেলিয়া পৌঁছে প্রথম দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দলের একাংশ। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের ঝালিয়ে নিয়েছে শান্ত বাহিনী। এদিন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এই সময়টা পার করছেন ক্রিকেটাররা। প্র্যাকটিস গ্রাউন্ডের উইকেট এবং ফ্যাসিলিটিস নিয়ে সন্তুষ্টি জানালেন স্পিনার তাইজুল ইসলাম। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ। বাংলাদেশের ক্রিকেটের আগ্রহ আর আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন ডারউইন। 2 ধাপে ক্রিকেটাররা গেছেন ক্যাঙ্গারুর দেশে। 7 জন এখনও না পৌঁছালেও বাকিরা একদিনের বিশ্রাম শেষে নেমে পড়েছেন মাঠের অনুশীলনে। মারারা ক্রিকেট গ্রাউন্ডের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় প্রথম দিনটা ভালোই কেটেছে টাইগারদের। আবহাওয়ার তারতম্য থাকলেও তা অনেকটাই মানানসই বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। দিনে সর্বোচ্চ 32 ডিগ্রির মতো তাপমাত্রা থাকলেও রাতে তা কমে যায় 20 থেকে 22 ডিগ্রিতে। তবে আবহাওয়ার চেয়েও মারারার উইকেট নিয়েই বেশি আগ্রহী ছিল বাংলাদেশ দল। বাতাসের আগে নাকি গতি আর বাউন্স দিয়ে এখানে প্রতিপক্ষকে স্বাগত জানায় অস্ট্রেলিয়া। তাই তো হালকা স্ট্রেচিং এবং শরীর গরমের পরই নেট সেশনে নেমে পড়েন ক্রিকেটাররা। ব্যাট বলে নিজেদের ঝালাই করে নিয়েছেন শান্ত, সাদমান, মুশফিকরা। পুরো অনুশীলন সেশন দেখভাল করেছেন হেড কোচ ফিল সিমন্স। নিজের অভিজ্ঞতা থেকে পরামর্শও দিয়েছেন শিষ্যদের। নেটে থ্রোয়ারের ভূমিকায় দেখা গেছে ব্যাটিং কোচ আশরাফুল এবং টিম ম্যানেজার নাফিস ইকবালকে। এই দলে একমাত্র আশরাফুলেরই আছে ডারউইনে ম্যাচ খেলার অভিজ্ঞতা। নেটে পেসারদের পাশাপাশি হাত ঘুরিয়েছেন স্পিনাররা। দলের সঙ্গে থাকা মিরাজ, তাইজুলদের নিয়ে আলাদা করে কাজ করেছেন স্পিন মায়াস্ত্রো মুস্তাক আহমেদ। প্র্যাকটিস গ্রাউন্ডের উইকেট এবং ফ্যাসিলিটিস নিয়ে সন্তুষ্টি ছড়ল তাইজুলের কণ্ঠে। আমরা আসার সময় একটা ট্রানজিট পাইছিলাম, ট্রানজিটে এনাফ রেস্টের একটা বিষয় ছিল। প্রথম দিনে প্র্যাকটিসটা খুব ভালো হয়েছে, বিকজ আপনারা দেখবেন যেখানে অনেক ফ্যাসিলিটিসটা অনেক ভালো। উইকেট থেকে শুরু করে ফিল্ডিং প্র্যাকটিস থেকে শুরু করে রানিং থেকে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটিস আমরা করতে পারছি, তো খুব ভালো হয়েছে। দ্বিতীয় ধাপে যাওয়া ক্রিকেটাররা পৌঁছালে পুরোদমে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। 6 থেকে 8 আগস্ট ক্রিকেট অস্ট্রেলিয়া 11-এর বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে শান্ত মমিনুলদের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা শিক্ষার্থীদের মানসিক বিকাশে বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক পেরনের সভাপতিত্বে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে একথা বলেন তিনি। এ সময় শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে সমাজের নানা সমস্যা দূর করা সম্ভব জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী
আমিনুল হক বলেন, এর মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হবে আর দেশ জুড়ে এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা, মনন এবং সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটবে বলে জানান প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন। সভায় জানানো হয়, সেপ্টেম্বরে এই প্রতিযোগিতায় 50,000 শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1,74,00,000 শিক্ষার্থী অংশ নেবে। সকল ছেলে শিক্ষার্থীদের জন্য এটি বাধ্যতামূলক। প্রত্যেকটা টিম, স্কুল থেকে টিম পার্টিসিপেট করবে এবং মেয়ে শিক্ষার্থীদের জন্য এটা ঐচ্ছিক। আমরা চাই দেশ জুড়ে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হোক, যেটা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে এসছেন যে আগামী শিক্ষা ব্যবস্থা হবে সেরকম, যেখানে আমাদের শিক্ষার্থীদের ভেতর মেধা, মননশীলতা এবং সৃজনশীলতা বহিঃপ্রকাশ ঘটবে। প্রত্যেকটা উপজেলায় যখন এই কাজটা হবে, এরপর যখন সেটা আবার চলে আসবে জেলা পর্যায়ে, তারপর এটা যখন আসবে জাতীয় পর্যায়ে, এরপর যখন এটা একটা চূড়ান্ত একটা ঘোষণার মধ্যে আসবে, এই পুরো তৎপরতাটা যখন জাতির সামনে হাজির হবে প্রচার মাধ্যমে, ওই শিক্ষক, ওই শিক্ষার্থী, ওই ছাত্র ছাত্রী, তার মধ্যে যে মনোযোগ তৈরি হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই সনদ নিয়ে বিএনপিকে জড়িয়ে ভ্রান্ত প্রচারণা, আওয়ামী লীগের ভাষায় কথা বলছে বিরোধী দল, অভিযোগ মির্জা ফখরুলের, সংঘাতের পথে না হাঁটার আহ্বান। 5 আগস্ট দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের ব্যাখ্যা চায় ঢাকা, ভারতকে অবস্থান পরিষ্কারের আহ্বান, আওয়ামী লীগের কিছু করার ক্ষমতা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। এবং কোনোভাবেই কাটছে না গ্যাস সংকট, পাম্পে গাড়ির সারি, বেকায়দায় কলকারখানা, ট্যানারি স্টেটে চামড়া প্রক্রিয়াজাতকরণ প্রায় বন্ধ, ত্রয়োদশ হারানোর দাবি বিটিএর। এই ছিল 5টার সময়, এরপর বাংলা সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।